নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনার 19 শতকের বাংলা সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি এবার বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করি। 19 শতক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় আমরা দেখতে পাই ভারতবর্ষ তথা বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বিদেশি ইংরেজরা তাদের সাম্রাজ্যবাদী শাসন প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষে কিছু সাংস্কৃতিক অগ্রগতি ঘটে। সাহিত্য, ধর্ম, শিক্ষা, সংস্কার প্রভৃতি ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন পরিলক্ষিত হয়। এই সময় আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজির প্রভাবে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হচ্ছে ভারতবর্ষে। এর পাশাপাশি ভারতীয় শিক্ষায় আমূল পরিবর্তন সূচিত হচ্ছে। শুধু তাই নয়, এই শিক্ষার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে 19 শতকের নবজাগরণ সূচিত হচ্ছে। এই সংস্কারের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ভারতীয়দের শিক্ষা ব্যবস্থায় নয়, নারী শিক্ষার উন্মেষ হচ্ছে। এই নারী শিক্ষার অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে 19 শতকের সূচনাতে। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্যের হাত ধরে বাঙালিদের মধ্যে সংবাদপত্র চর্চার সূচনা হচ্ছে। এই যে সংবাদপত্র চর্চা শুরু হচ্ছে, ওই সময়ই শ্রীরামপুরে মিশনারি ত্রয়ী উইলিয়াম কেরি, ওয়ার্ড এবং মার্সম্যান তাদের উদ্যোগে সাময়িক পত্রিকা হিসেবে সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হচ্ছে সমাচার দর্পণ এবং মাসিক পত্রিকা হিসেবে দিগদর্শন। তারা ধীরে ধীরে ভারতবর্ষের সামাজিক দিকগুলোকে ওই সংবাদপত্রের মাধ্যমেই প্রতিফলিত করছে। এছাড়া 1839 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রবাসী, সন্ধ্যা, বেঙ্গলি পত্রিকা, বঙ্গদর্শন এবং বামাবোধিনী পত্রিকা প্রভৃতি হয়ে উঠছে সমকালীন সমাজের আর্থ সামাজিক যাপনের একটি চিত্র প্রতিফলিত করছে। সমাজের আয়না হয়ে উঠছে এই সাময়িকপত্র, সংবাদপত্র এবং বিভিন্ন পুস্তিকাগুলি। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, উমেশচন্দ্র দত্ত, এছাড়াও কাঙাল হরিনাথ প্রমুখের নাম আমরা করতে পারি। তারা ছিলেন এই সব সংবাদপত্র প্রকাশের মুখ্য সম্পাদক। এর পাশাপাশি আমরা আরো দেখতে পাই সেই সময় যে পুস্তিকাগুলো রচয়িতা যারা ছিলেন, সেই পুস্তিকাগুলো যারা রচনা করছেন তাদের সম্পর্কেও জানতে পারি। তারা কারা? তাদের মধ্যে অন্যতম ছিলেন কালীপ্রসন্ন সিংহ, যিনি হুতম প্যাঁচার নকশার বইটি রচনা করেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো কারা ছিলেন। তাদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা দেখতে পাই নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রকে, প্যারীচাঁদ মিত্র, নবীনচন্দ্র সেন প্রমুখ তাদের লেখনীর দ্বারা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের অঙ্কুরোদ্গমের সূচনা করছেন। এই সকল সাময়িক পত্র থেকে
এবং সংবাদপত্র পুস্তিকা থেকে আমরা সমকালীন ভারতবর্ষের সামাজিক চিত্র, আর্থসামাজিক যাপনের যে প্রতিফলিত রূপ আয়না সদৃশ্য হয়ে আমাদের চোখের সামনে ধরা পড়ছে। তাই আলোচ্য পত্রিকাগুলি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই পত্রিকাগুলি ছিল সমকালীন 19 শতকের যে নবজাগরণের যে উন্মেষ হচ্ছে তার ধারাবাহিক রূপ এই সকল সংবাদপত্রের মধ্যে বিধৃত হয়েছে। প্রথমেই আমরা যে পত্রিকাটি নিয়ে আলোচনা করব সেই পত্রিকাটির নাম হলো বামাবোধিনী পত্রিকা। আমরা জানি বামা শব্দের অর্থ হচ্ছে নারী এবং বোধিনী মানে হচ্ছে জ্ঞান বা বোধ, অর্থাৎ মেয়েদের মধ্যে যে শিক্ষার প্রসারের মাধ্যমে তাদের সামগ্রিক উন্নয়নের জন্য এই বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেছিলেন তৎকালীন ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা, বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক, কলকাতার সিটি স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ আচার্য কেশবচন্দ্র সেনের একান্ত অনুসারী উমেশচন্দ্র দত্ত। 1840 সালে তার জন্ম এবং 1907 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি সামাজিক কুসংস্কারের বিরোধিতা করেছেন, নারীদের মধ্যে শিক্ষার প্রসার সাধন এবং নারীর সামগ্রিক উন্নয়নের জন্য বামা বোধিনী সভা 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 19 শতকের যে সকল সাময়িক পত্র এবং সংবাদপত্রগুলো প্রকাশিত হয়েছিল তার মধ্যে এই সাময়িক পত্র বামাবোধিনী পত্রিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। উমেশচন্দ্র দত্ত এই পত্রিকাকে একটি মাসিক পত্রিকা রূপে প্রকাশ করেন এবং সেখানে আমরা দেখতে পাই নারী সমাজের অবস্থা, নারী শিক্ষা গ্রহণ, তার তাৎপর্য, চাকরি সহ বিভিন্ন পেশায় যোগদান ও তার অভিজ্ঞতা, গৃহ চিকিৎসা সহ গৃহ পরিচালনার খুঁটিনাটি দিকও তিনি সেখানে তুলে ধরেন। যেহেতু সেই সময় নারীদের মধ্যে তারা বেশিরভাগই ছিলেন অন্তঃপুরচারিণী, সুতরাং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা অন্তঃপুরেই থাকতেন বেশিরভাগ সময়, তাই গৃহ চিকিৎসার প্রয়োজন হলে সাময়িক কিছু সেই সময় নিরাময়ের জন্য তিনি কিছু খুঁটিনাটি দিক সেখানে তুলে ধরেছিলেন। এর পাশাপাশি 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় এই বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল। পত্রিকার প্রথম সংখ্যায় লেখা হয়, বামাবোধিনীতে ভাষা জ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্যরক্ষা, নীতি ও ধর্ম, দেশাচার, পদ্য, গৃহচিকিৎসা, শিশুপালন, শিল্পকর্ম, গৃহকার্য ও অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে। নারী সমাজের তৎকালীন অবস্থা সম্পর্কে জানতে বামাবোধিনী পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথমেই আমরা দেখে নেব বামাবোধিনী পত্রিকা থেকে নারী সমাজের অবস্থার যে দিকগুলো জানা যায় সেগুলো কি কি। প্রথমেই হচ্ছে কুপ্রথার অস্তিত্ব। 19 শতকে নারী সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ, পর্দা প্রথার অস্তিত্ব লক্ষ্য করা যায়। সতীদাহ প্রথার চল না থাকলেও বিধবা বিবাহ প্রথার প্রসার তেমন ঘটেনি। দ্বিতীয়ত ছিল সম্পত্তির অধিকারহীনতা। অর্থনৈতিক দিক দিয়ে নারীরা ছিল পরাধীন। বিবাহকালে পিতৃদত্ত ও ভ্রাতৃদত্ত যৌতুক এবং মাতৃদত্ত স্ত্রীধন, মূলত অলংকার ছাড়া সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। তৃতীয়ত শিক্ষার দাবি। নারী সুশিক্ষিতা হলেই সুগৃহিণী, সুপত্নী এবং সুমাতা হওয়া সম্ভব। এই যুক্তিতে 19 শতকের দ্বিতীয়ার্ধে নারী সমাজে শিক্ষার প্রসার ঘটতে শুরু করে। বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত কন্যার প্রতি মাতার উপদেশ বা স্ত্রীলোক দিগের বিদ্যা শিক্ষার আবশ্যিকতা নামক রচনা থেকে একথা জানা যায়। নানা পেশায় নারী। বালিকা বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় নারীদের একাংশ শিক্ষা গ্রহণ করে শিক্ষকতা বা ডাক্তারির পেশায় যোগ দেয়। উদাহরণ রূপে আমরা বলতে পারি চন্দ্রমুখী বসু,
কুমুদিনী খাস্তগীর, কামিনী সেন এবং প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির কথা। এখানে একটু বলে রাখি যে সেই সময় মেয়েদের স্কুলে বা কলেজে পাঠানোর ক্ষেত্রে তাদের অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মনে করা হতো সেই সময় মেয়েরা যেহেতু তারা গৃহেই থাকতো, তাই তাদের বাইরে গিয়ে পড়াশোনা শেখাটা সমাজের কাছে ছিল অত্যন্ত কুরুচিকর। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে বামাবোধিনী পত্রিকার মতো সম্পাদকদের সহযোগিতায় বহু মেয়েরা সেই সময় বালিকা বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে এবং পুরুষদের সঙ্গে একই সঙ্গে তারা ডাক্তারি পেশায়ও যোগ দেয়। কাদম্বিনী গাঙ্গুলির কথা তো আমরা সবাই জানি। এছাড়াও কুমুদিনী খাস্তগীর, কামিনী সেন, চন্দ্রমুখী বসু প্রমুখ মহিলাদের কথাও আমরা মনে রাখব। তারাও কিন্তু শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখেছিলেন। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকার অবদান বা গুরুত্ব কি ছিল। বামাবোধিনী পত্রিকা থেকে প্রাপ্ত তৎকালীন নারী সমাজের চিত্র ছিল কলকাতা ও বাংলার বিভিন্ন শহর কেন্দ্রিক। এ সত্ত্বেও স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। প্রথমত, বামাবোধিনী পত্রিকার বিভিন্ন লেখায় সেকালের ধর্ম, নীতিশাস্ত্র, বিজ্ঞান, ইতিহাস, ঘরোয়া ওষুধপত্র, শিশু পরিচর্যা ও শিক্ষা বিষয়ক বক্তব্য তুলে ধরা হতো। দ্বিতীয়ত, এই পত্রিকা নারীদের প্রতি বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলেছিল। এই পত্রিকা নারীদের মধ্যে বিদ্যাশিক্ষা প্রসারের জন্য কুসংস্কার মুক্ত শিক্ষিত নারী গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে বন্দিনী বামা মুক্তির যুগ শুরু করেছিল। চতুর্থত, পুরুষদের মতো লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু প্রমুখের মতো মহিলারাও স্বনামে বা বেনামে এই পত্রিকায় নিয়মিত লিখতেন। এই মহিলাদের অনেকেই পরবর্তীকালে লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। সূচনা লগ্ন থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থা সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল ছিল। সর্বোপরি আমরা বলতে পারি বামাবোধিনী পত্রিকা সমকালীন নারীদের সমাজে এবং পরিবারের মধ্যে তাদের যে যোগসূত্র ছিল তারই প্রতিফলন বামাবোধিনী পত্রিকার মাধ্যমে 19 শতকের সমাজে তা বিধৃত হয়েছে। আমরা সে সম্পর্কে জানতে পারি এবং মেয়েদের সমকালীন সমাজে তাদের অবস্থান সম্পর্কে জানতে বামাবোধিনী পত্রিকা এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পরিচিত হয়ে রয়েছে। এরপরে আমরা চলে আসব পরবর্তী সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট। 19 শতকে হিন্দু প্যাট্রিয়ট নামক একটি ইংরেজি সংবাদপত্র থেকে সমকালীন গ্রামীণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণী তথা বাংলার সমাজ ব্যবস্থার কথা জানা যায়। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথমে সাপ্তাহিক হিসেবে শুরু হলেও 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পরিণত হয়। পত্রিকাটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন যথাক্রমে মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কালীপ্রসন্ন সিংহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ এই পত্রিকার মালিকদের মধ্যে অন্যতম ছিলেন। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, 1853 থেকে 55 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি এই পত্রিকাটির নামকরণ করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট। গিরিশচন্দ্রের পর হরিশচন্দ্র মুখোপাধ্যায় 1824 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সম্পাদনকালে পত্রিকাটি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী সময়ে সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদের ফলে হরিশচন্দ্রের স্বাস্থ্য ভেঙে পড়ে। তা সত্ত্বেও তিনি কিন্তু হিন্দু প্যাট্রিয়টের কাছ থেকে কোনো ছুটি নেননি।
হরিশ্চন্দ্রের পর 1862 খ্রিস্টাব্দে কৃষ্ণ দাস পাল পত্রিকাটির সম্পাদক হন। এবার আমরা জেনে নেব এই হিন্দু প্যাট্রিয়টে কিভাবে বাংলার সমাজ জীবন প্রতিফলিত হয়েছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হওয়ার পর সমকালীন বাংলার সামাজিক শোষণ, সাধারণ মানুষের উপর সরকার ও পুলিশের অত্যাচার, বাংলার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার, বাংলার চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে মদ আমদানি, পুরুষের বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে সরব হয়েছিল। উচ্চবিত্ত বাঙালি এমনকি ইউরোপীয়রাও এই পত্রিকা থেকে দরিদ্র শ্রেণীর ওপর তীব্র শোষণ ও অত্যাচারের কাহিনী জানতে পারে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ভারতের সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্য বিস্তার নীতির তীব্র সমালোচনা করেন। তিনি লোভনীয় সরকারি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সরকারের তীব্র বিরোধিতা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলে, নারী শিক্ষাকে সমর্থন করে। পতিতা সমস্যা, সরকারি শিক্ষানীতি প্রভৃতি বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। হিন্দু প্যাট্রিয়ট থেকে জানা যায় যে 19 শতকে খাদ্যশস্যের বদলে অর্থকরী ফসল যেমন পাট, তুলো, তৈলবীজ, আখ প্রভৃতি চাষ ও তা বিদেশি রপ্তানির কারণে কৃষি পণ্য ও খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেলে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। মধ্যবিত্ত সম্প্রদায়ের অবস্থা হয় শোচনীয়। এই পত্রিকা থেকে আরো জানা যায় যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। কৃষি ও বাণিজ্য ছাড়া শিক্ষিতদের সামনে আর কোনো বিকল্প জীবিকার ব্যবস্থা ছিল না। হিন্দু প্যাট্রিয়ট নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিদের বন্ধুতে পরিণত হয়ে যেভাবে জনমত গড়ে তোলে তা সম্পর্কে আমরা জানব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের দুর্দশা বর্ণনা করে 1854 খ্রিস্টাব্দ থেকে কলম ধরেন। সারা বাংলায় তিনি সংবাদদাতা নিয়োগ করে নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ সংগ্রহ করেন এবং তা এই পত্রিকায় নীল জেলা নামে নতুন বিভাগ খুলে নিয়মিত প্রকাশ করতে থাকেন। বহু শিক্ষিত ব্যক্তি এবং ইউরোপীয় পাদ্রীও নীলকরদের অত্যাচারের সংবাদ পত্রিকার দপ্তরে পাঠাতেন। নীল বিদ্রোহের খবর প্রকাশ করে তিনি জনগণকে সচেতন করেন। 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয় এবং সরকার কর্তৃক নীল কমিশন 1860 খ্রিস্টাব্দে গঠনের নেপথ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ ভূমিকা ছিল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় একমাত্র পত্রিকা ছিল যা থেকে সাধারণ শিক্ষিত শহুরে মানুষরা নীল বিদ্রোহের কথা জানতে পেরেছিল। গ্রামীণ সমাজে জমিদারদের উপস্থিতি থাকলেও কৃষকেরা আউশ এবং আমন চাষের মাধ্যমে সারা বছরের খাদ্যশস্য জোগাড় করত। তবে নীল চাষের ব্যাপক প্রসার ঘটলে কৃষকেরা তাদের আউশ জমিতে নীল চাষ করতে বাধ্য হয়। নীল চাষ ছিল অত্যন্ত অলাভজনক চাষ, তাই কৃষকেরা নীল চাষে অসম্মতি জানায়। যে কৃষক একবার নীলকর সাহেবের কাছ থেকে নীল চাষের জন্য অগ্রিম অর্থ বা দাদন গ্রহণ করেছিল তাদের নীল চাষ থেকে অব্যাহতি ছিল না, এবং একবার নীল চাষ করলে সেই জমি কয়েক বছরের জন্য কোনো রকম ভাবেই তাকে অন্য কোনো চাষের ক্ষেত্রে ব্যবহার করা যেত না। সেই জন্য চাষিরা স্বাভাবিকভাবেই নীল চাষে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু নীলকর সাহেবদের অত্যাচার, তাদের কাছ থেকে নেয়া দাদন প্রভৃতির প্রভাবে চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো। শেষ পর্যন্ত নীল চাষিরা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে। নীল বিদ্রোহের সময় যেখানে সংবাদ প্রভাকর এবং ভাস্কর
প্রভৃতি সংবাদপত্র নীল চাষীদের দূর থেকে সহানুভূতি জানিয়েছিল, সেখানে হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহের পুরো ভাগে উপস্থিত ছিল। হরিশ্চন্দ্র বিদ্রোহীদের অর্থ এবং আইনি সাহায্যের ব্যবস্থা করে নীল চাষীদের মুক্তিদাতায় পরিণত হন। নীল বিদ্রোহের সময় হরিশ্চন্দ্রের গৃহ অতিথিশালায় পরিণত হয়। শুধু তাই নয়, তিনি নীল বিদ্রোহকে সাফল্যমণ্ডিত করতে তার সর্বস্ব ব্যয় করেছিলেন। নীল বিদ্রোহের পাশাপাশি সাঁওতাল বিদ্রোহের সময়ও অর্থাৎ 1855 খ্রিস্টাব্দে একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করে। সাঁওতালদের ওপর সীমাহীন শোষণের চিত্র এই পত্রিকা নিয়মিত তুলে ধরে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জোর করে সাঁওতালদের বেগার খাটানো, অতিরিক্ত খাজনার দাবি ও অর্থনৈতিক শোষণই ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় যেভাবে বাংলার সমাজ ব্যবস্থা প্রতিফলিত হয়েছিল তা ছিল মূলত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তোলা সমাজচিত্র। সমকালীন শহুরে শিক্ষিত সমাজ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে যে ভারতবর্ষের প্রান্তিক অঞ্চলে চাষি এবং আদিবাসী সম্প্রদায়ের যে বিদ্রোহগুলি সংগঠিত হচ্ছিল সে সম্পর্কে জানতে পেরেছিল এবং সেই শহুরে শিক্ষিত যারা মনে করত যে বিদেশি শাসন তাদের জন্য শুভ, তারা প্রথম এই অত্যাচারী ইংরেজ শাসকদের নির্মম দিকটি দেখতে পেল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। এবার আমরা চলে আসব পরবর্তী পত্রিকা বা সংবাদপত্র গ্রাম বার্তা প্রকাশিকা। ঊনবিংশ শতকের বাংলায় গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে গ্রাম বার্তা প্রকাশিকা নামে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1863 খ্রিস্টাব্দের এপ্রিলে বাংলার 1270 বঙ্গাব্দের বৈশাখে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালীর বাংলা পাঠশালার প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার, যিনি বাউল গানে নিজেকে কাঙাল বলে উল্লেখ করতেন, তাই বাংলাদেশে তিনি পরিচিত ছিলেন কাঙাল হরিনাথ নামে। তিনি ছিলেন এই গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক। কুষ্টিয়া থেকেই এই গ্রাম বার্তা প্রকাশিকা তিনি প্রকাশ করতেন। মাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে এটি যথাক্রমে পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর সেন প্রমুখ বহু প্রবন্ধ লেখেন। গ্রাম বার্তা প্রকাশিকার মোট 19টি ভাগ প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির দাম ছিল 5 আনা। মূলত অর্থাভাবে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায় 1292 বঙ্গাব্দের আশ্বিনে। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটিতে সমসাময়িক বিভিন্ন খবর সহ গদ্য ও পদ্যমূলক রচনা থাকত। এই পত্রিকাটি ছিল গ্রামীণ সংবাদপত্রের জনক। ব্রিটিশ সরকার ও তার সহযোগী জমিদার ও মহাজন প্রমুখের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা সরব হয়। নীলকুঠিতে কিছুদিন কাজ করার সময় হরিনাথ মজুমদার কৃষকদের ওপর নীলকর সাহেবদের শোষণ অত্যাচারের বিষয়টি নিজের চোখে দেখেন। এই শোষণের প্রতিকারের চিন্তা থেকেই তিনি গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। এই পত্রিকায় নিয়মিত ব্রিটিশ শাসক ও নীলকরদের অত্যাচার ও শোষণের কাহিনী প্রকাশিত হতে থাকে। গ্রাম ও গ্রামবাসী প্রজাদের ওপর জমিদার ও সরকারি অত্যাচার এবং গ্রাম ও গ্রামবাসী প্রজার অবস্থা প্রকাশ করবে বলে এই পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা রাখা হয়। অর্থাৎ যেহেতু এই পত্রিকাটি সমকালীন সময়ে অন্যতম পত্রিকা ছিল যেটি গ্রাম এবং গ্রামবাসী প্রজাদের ওপর নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরেছিল।
শুধু তাই নয়, গ্রাম থেকে প্রকাশিত এই পত্রিকাটি সমকালীন বাংলায় এক অতি উজ্জ্বলতর নক্ষত্র হয়ে রয়েছে। একজন গ্রামের মাস্টার মশাই তিনি তার নিজের অর্থ ব্যয় করে এই পত্রিকায় নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করছেন। সেখানে যেমন সমকালীন নীলকর সাহেবদের অত্যাচারের কথা রয়েছে, তেমনি বিদেশি শাসক ইংরেজদের শোষণ অত্যাচারের কথাও রয়েছে। ঠাকুরবাড়ির জমিদারির সমালোচনা এই গ্রামবার্তা প্রকাশিকা থেকে পাওয়া যায়। লালন ফকিরের গান গ্রামবার্তা প্রকাশিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রামবার্তা প্রকাশিকায় শান্তিপুর, উলাদি উপনগরের প্রাচীন বৃত্তান্ত, মেহেরপুর, চাকদা ও উলা প্রভৃতি স্থানের মহামারীর অবস্থাও বর্ণিত হয়েছিল। জমিদার মহাজনদের প্রজাস্বার্থ বিরোধী কাজকর্ম বর্ণিত হয়েছিল। একটু আগে আলোচনা করলাম যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে জমিদারি ছিল তারাও যে অত্যাচার করত, সে অত্যাচারের নিষ্ঠুর কাহিনীও এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তিনি সমালোচনা করেছেন এই জমিদারের। এই পত্রিকাটিতেই লালন ফকিরের গান প্রকাশিত হয়, সে তো আলোচনা করলামই। এছাড়াও এই পত্রিকাটি ছিল জনহিতকর। এই পত্রিকা প্রকাশের আগে ধনী ও সবল লোকেরা দুর্বলের প্রতি প্রকাশ্যে যে অত্যাচার করত, অর্থাৎ সেই মাৎসার ন্যায় ব্যবস্থা, সেই সম্পর্কেও এই পত্রিকা তা তুলে ধরেছিল সর্বসাধারণের কাছে। পত্রিকাটি প্রকাশের পর সেরকম অত্যাচার করতে বা সাধারণ মানুষের ওপর শোষণ করতে জমিদার, মহাজন এবং নীলকর সাহেবরা খুব একটা সাহস পেত না। তার নির্ভীক সাংবাদিকতা, হরিনাথের যে প্রবল ব্যক্তিত্ব, তা কিন্তু সমকালীন সমাজে তার সংবাদপত্র সম্পাদনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও ওই পত্রিকাতে তুলে ধরা হয় নিপীড়িত কৃষক সম্প্রদায়, যারা পুলিশের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পেত না, তাদের কথা। বরং অভিযোগকারীরাই পুলিশের নির্যাতনের শিকার হতেন। এরূপ সামগ্রিক শোষণ ও অত্যাচারের ফলে বাংলার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তার চিত্র পত্রিকাটিতে নিয়মিত প্রকাশ করে হরিনাথ বাংলার মানুষকে সচেতন করতে থাকেন। জমিদার, জোতদার, ইংরেজরা এবং পুলিশ তারা নিয়মিত কৃষকদের উপর অত্যাচার করত। কৃষকরা তাদের মতের সাথে মত না মেলালেই, অর্থাৎ নীল চাষি যদি নীল চাষ করতে রাজি না হয়, তখন তাদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হতো। তাদের গবাদি পশুগুলিকে নিয়ে তাদের নিজেদের কাছে এনে রেখে দিত ইংরেজরা। এছাড়াও জমিদার এবং জোতদারদের নিয়মিত তাদের ওপর কর সংগ্রহ করা এবং মেয়েদের ওপর যে অমানবিক আচরণ করা হতো, সবকিছু দেখেই তিনি কিন্তু সংবাদপত্রের মাধ্যমে হরিনাথ এর প্রতিবাদ জানিয়েছিলেন এবং শহরের মানুষকে এই সংবাদপত্র প্রকাশের মাধ্যমে তাদেরকেও সচেতন করতে থাকেন। জমিদার ও জোতদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে হরিনাথ তাদের রোষের মুখে পড়েন। তিনি লিখেছেন, আমি ততদূর অত্যাচারী লোকের বিষনেত্রে পড়িয়া নানা প্রকারে উৎপীড়িত ও অত্যাচারিত হইতে লাগিলাম। গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা থেকে জানা যায় যে সে সময় পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিসি চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছেন, সম্পাদক, আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনীর জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। শোষণ ও অত্যাচারের চিত্র তুলে ধরার পাশাপাশি এই পত্রিকায় সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিপ্লবীদের শপথ ও বীরত্বগাথা
প্রভৃতি বিভিন্ন বিষয়েও আলোচনা থাকত। শেষ পর্যন্ত অবশ্য অর্থাভাবে এই পত্রিকাটি উঠে গেলেও এই পত্রিকাটি যে সমকালীন সময়ে বাংলার গ্রামীণ চিত্রকে পরিস্ফুট করেছিল সকলের সামনে, সেই চিত্রের মাধ্যমে আমরা সমকালীন সমাজের কৃষক শ্রেণীর অবস্থা, বিদেশি নীলকর সাহেব, জমিদার জোতদারদের অত্যাচার প্রভৃতির কথা জানতে পারি এবং হরিনাথের নির্ভীক সম্পাদনার দ্বারা সমকালীন সমাজের এক দলিল হয়ে রয়েছে এই গ্রাম বার্তা প্রকাশিকা। এরপর আমরা আলোচনা করব পরবর্তী গ্রন্থ অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচা এই ছদ্মনামটি যার ছিল, তিনি ছিলেন মাত্র ৩০ বছর আয়ুর অধিকারী কালীপ্রসন্ন সিংহ। মাত্র ১৫ বছর বয়সে ১৮৫৫ খ্রিস্টাব্দে তিনি তৈরি করেছিলেন বিদ্যুৎ সাহিনী সভা, অর্থাৎ শিক্ষার মাধ্যমে সমাজকে জানা, আর্থ সামাজিক যাপনের চিত্র এবং সমকালীন সমাজের যে দলিল তা বিধৃত হয়ে রয়েছে হুতুম প্যাঁচার নকশায়। হুতুম প্যাঁচার নকশায় আমরা মূলত জানতে পারি সমকালীন বাবু সম্প্রদায়কে, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, যাদের হাতে রয়েছে প্রভূত অর্থ, তারা কিভাবে সমকালীন সমাজে এক গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়ে রয়েছে, সেই সম্পর্কে জানতে আমরা কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা এই গ্রন্থটি নিয়ে আলোচনা করব। ১৯ শতকে বাংলা সাহিত্যে যেসব গ্রন্থে সমকালীন বাংলা সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ছিল হুতুম প্যাঁচার নকশা। ১৮৬১ খ্রিস্টাব্দে এই বই প্রকাশিত হয়। এই হুতুম প্যাঁচা ছদ্মনামটি ছিল কালীপ্রসন্ন সিংহের। এটি ছিল একটি ব্যঙ্গাত্মক গ্রন্থ। তৎকালীন কলকাতার বিত্তবান নব্য বাবু সমাজের বিলাস ব্যসন ও সমাজ সংস্কৃতির কথা এই সাহিত্য থেকে আমরা জানতে পারি। কলকাতার সমাজ সংস্কৃতির উল্লেখযোগ্য দিকগুলি এই গ্রন্থে তুলে ধরা হয়েছিল। সমাজ বিন্যাস, ইংরেজ শাসন ও ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে ১৯ শতকের সমাজ বিন্যাসে পরিবর্তন ঘটেছিল। ইংরেজ শাসনের আগে বাংলায় যে সকল বড় বড় বংশ রাজত্ব করত, অর্থাৎ কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎ শেঠ, সেই সব বংশের পতন ঘটে এবং নতুন নতুন জাতীয় বংশের মল্লিক পরিবার, শীল পরিবার, তাদের উদ্ভবের কথা জানা যায়। আলোচ্য গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই লেখকের মতো একই উচ্চ শ্রেণীভুক্ত এবং তৎকালীন সমাজের অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। কালীপ্রসন্ন সিংহ কিন্তু ছিলেন সমকালীন কলকাতার জমিদার বংশের ছেলে। প্রচুর অর্থের অধিকারী হয়েও তিনি কিন্তু নিজে বাবু সম্প্রদায়ের অন্যতম অঙ্গ হয়েও তিনি তাদের যে নৈতিক অধঃপতন তার চিত্র এই বইতে লিখে গেছেন। তিনি সমাজের উচ্চ শ্রেণীভুক্ত ব্যক্তিদের ৩টে শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমত, ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী, যারা কোট প্যান্ট পরত, তারা ইংরেজি ভাষায় নিয়মিত কথা বলতো এবং তাদের আদব কায়দা সম্পূর্ণটাই ছিল ব্রিটিশদের দেখে অনুকরণ। দ্বিতীয় শ্রেণীতে তিনি ভাগ করেন ইংরেজি শিক্ষিত নব্যপন্থী, যারা সাহেবী চালচলনের
অনুকরণকারী নয়, অর্থাৎ তারা ইংরেজি জানলেও তারা কিন্তু অন্ধ অনুকরণকারী ছিল না প্রথম শ্রেণীর মতো। তৃতীয়ত হচ্ছে ইংরেজি না জানা গোঁড়া হিন্দু সমাজ, যারা কুসংস্কারে বিশ্বাসী ছিল। এরা সবাই কম বেশি জাল জচ্চুরি এবং ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করেছিল। সমাজে যেসব মানুষের চরিত্র নিন্দা করার মতো ছিল না, লেখক সেসব মানুষকে তার গ্রন্থে সংসাজিয়ে উপস্থাপিত করেছেন। কলকাতার কথ্য চলিত ভাষায় এবং হাস্য রসাত্মক ভঙ্গিতে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থটি থেকে সমকালীন গাজন, চড়ক, দুর্গোৎসব, রামলীলায় প্রচুর অর্থ ব্যয়ের কথা তিনি তুলে ধরেছেন এবং এই সকল যে উৎসবগুলো সমকালীন বাংলায় প্রচলিত ছিল সেগুলোর কথা আমরা কিন্তু এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকেই জানতে পারি। এর আগে বাংলা যে সকল গদ্য রচিত হয়েছিল সেখানে কিন্তু নিরঙ্কুশ কথ্য ভাষার ব্যবহার দেখা যায় না। বাংলা গদ্য সাহিত্য রচনার ক্ষেত্রে হুতুম প্যাঁচার নকশা একটি গুরুত্বপূর্ণ দলিল। তৎকালীন সমাজে এই রচনাটি ছিল একটি ব্যঙ্গাত্মক সাহিত্যের পরিচায়ক। এই সময়কার ঔপনিবেশিক সমাজের বাস্তবিক চিত্র উপস্থাপিত হয়েছে এই গ্রন্থটির মাধ্যমে। হুতুম প্যাঁচার নকশা এবং কালীপ্রসন্ন সিংহের আলোচনা প্রসঙ্গে বলে রাখি, প্রথিতযশা সাহিত্যিক সুনীল গাঙ্গুলির লেখা সেই সময় আমরা নবীন কুমার বলে যে চরিত্রটি দেখতে পাই, মনে করা হয় যে ওই চরিত্রটি এই কালীপ্রসন্ন সিংহের আদলেই তিনি রচনা করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ তিনি বাংলায় মহাভারত অনুবাদের কাজে হাত দিয়েছিলেন, কিন্তু তা শেষ করতে পারেননি। মাত্র 30 বছর বয়সে তিনি মারা যান, কিন্তু তার তৈরি এই সাহিত্যকর্ম আজও বাংলার 19 শতকের আর্থসামাজিক যাপনের চিত্র পরিস্ফুট করে। সেই সকল গ্রন্থগুলির মধ্যে অন্যতম স্মরণীয় দলিল হিসেবে বাঙালির মননে চিরস্থায়ী হয়ে রয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী সাহিত্য নীলদর্পণ। এটি একটি নাটক। 19 শতকে ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীল চাষে বাধ্য করে। খাদ্যশস্য উৎপাদন বন্ধ হলে চাষির ঘরে হা অন্ন রব ওঠে। অন্যদিকে নীল চাষে চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমরা একটু আগে আলোচনা করছিলাম যে জমিতে একবার নীল চাষ হয় সেই জমিটা কয়েক বছরের জন্য সেখানে কোনো রকম চাষ করা সম্ভব হয় না, অনাবাদি থেকে যায় সেই জমি। তাই স্বাভাবিকভাবেই চাষি তারা চাইতো না তাদের জমিতে, তাদের যে জমিতে নিয়মিত ধান ফলতো সেই জমিতে নীল চাষ হোক। ফলে তারা নীল চাষের বিরোধিতা করেছিল। কিন্তু নীলকর সাহেবরা তাদের ওপর অত্যাচার শুরু করলে নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে 1858 খ্রিস্টাব্দে, যা নীল বিদ্রোহের রূপ নেয়। নীলকরদের অত্যাচার ও নীল বিদ্রোহের পটভূমিকায় 19 শতকের খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও সমাজসেবী দীনবন্ধু মিত্র তাঁর শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে রচনা করেন। ঢাকা থেকে এই নাটকটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে আলোড়ন সৃষ্টি হয়। নীলদর্পণ হলো প্রথম বাংলা নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল। ইংরেজি অনুবাদটি খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হয়। তবে অনেক গবেষক মনে করেন যে মাইকেল মধুসূদন দত্ত এটির অনুবাদ করেন এবং ব্রিটিশ সরকারের শাস্তি এড়াতে তা লং সাহেবের নামে প্রকাশ করেন। ইংরেজ সরকার লং সাহেবকে অভিযুক্ত করে 1861 খ্রিস্টাব্দে। বিচারে তার 1 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা ধার্য হয়। আদালত কক্ষে উপস্থিত কালীপ্রসন্ন সিংহ তখনই জরিমানার 1000 টাকা শোধ করে দেন। 1872 খ্রিস্টাব্দে
কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালা। সেই মঞ্চে প্রথম নাটকই যেটা মঞ্চস্থ হয়েছিল সেটি ছিল নীলদর্পণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটিকে মার্কিন লেখক হ্যারিয়েট বিচার স্টোও এর লেখা আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন। এই নাটকের বিষয়বস্তু কি ছিল একটু দেখিনি। এই নাটকের মধ্যে দিয়ে কৃষক সমাজ, নীলকরদের অত্যাচার ও কৃষক বিদ্রোহের কথা প্রতিফলিত হয়েছিল। যেমন নীলকরদের অত্যাচার এই নাটকে সাধারণ প্রজাদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের পাশাপাশি আমরা দেখতে পাই লুটতরাজ, গৃহদাহ, নরহত্যা, নারী নির্যাতন প্রভৃতির বিবরণ আমরা এখান থেকে পাই। এছাড়া প্রতিক্রিয়াশীল শ্রেণী হিসেবে ইংরেজদের সাহায্যকারী দেশীয় আমিন, গোমস্তা, পুলিশ, ম্যাজিস্ট্রেটদের কথা, তৎকালীন সমাজের আইন আদালতের চিত্র এই নাটকে প্রতিফলিত হয়েছে। নীলকরদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে রায়ত, সম্পন্ন কৃষক, মধ্যবিত্ত শ্রেণী একজোট হয়ে নীল চাষের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল তা ধরা পড়ে এই নাটকে, যা ভারতীয়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। এই নাটকের গুরুত্ব কি ছিল? নীলদর্পণ নাটক বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত হচ্ছে কৃষক প্রীতি। বাংলা সাহিত্য জগতে নীলদর্পণ নাটকেই প্রথম বাংলার কৃষকদের দুর্দশার চিত্র প্রতিস্থাপিত হয়েছিল, দুর্দশার চিত্র উপস্থাপিত হয়েছিল। নীলকরদের স্বরূপ প্রকাশ। নীল বিদ্রোহ ও নীল কমিশন গঠনের পর এই নাটকটি প্রকাশিত হলে পাদ্রী জেমস লং এই নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করেন এবং ইউরোপীয় সমাজে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরতে সচেষ্ট হন। নীলদর্পণ প্রকাশের পর নাটকটির জনপ্রিয়তার কারণে প্রথমে ঢাকায় ও পরে কলকাতায় 1862 খ্রিস্টাব্দে নাটকটি অভিনীত হয়। সূচনা হয় বাংলায় পেশাদারি নাটকের। এ কারণেই গিরিশচন্দ্র ঘোষ নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রকে বাংলার রঙ্গালয়ের স্রষ্টা বলে অভিহিত করেছেন। নাটকে উল্লেখিত নীলকর সাহেব উডের অত্যাচারের মর্মান্তিক বিবরণ, নীলকর কর্তৃক ভয় দেখানো, জোর করে নীল চাষ, নীল সাহেবের লাঠিয়ালদের অত্যাচার, নীল চাষির বাড়ির নারীকে অপহরণ প্রভৃতি জনমানসে শিহরণ সৃষ্টি করে। নাটকের বিভিন্ন চরিত্রের যেমন গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, শৈরিন্দ্রী, সাবিত্রী প্রভৃতির বর্ণনা থেকে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানসিকতা জানা যায়। ভারত সংস্কারক পত্রিকার মতে নদিয়ার অন্তর্গত গুয়াতেলির মিত্র পরিবারের বিপর্যয়ের কাহিনীকে কেন্দ্র করে লেখা নাটকটিতে প্রতিবাদী তোরাব, কাজের মেয়ে আদুরি, সাদাসিধে নবীন মাধব প্রভৃতি চরিত্রগুলি জীবন্ত হয়ে উঠেছে। এই নাটক বাঙালির মনে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জন্ম দেয়। ইউরোপের বিভিন্ন ভাষায় নাটকটি অনূদিত হলে ইউরোপবাসী বাংলার নীল চাষীদের দুর্দশা সম্পর্কে জানতে পারে। আলোচ্য প্রসঙ্গে একটু বলে রাখি, এই নীলদর্পণ নাটকটি যখন অভিনীত হয়েছিল মঞ্চে, একদিন তার দর্শক ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেখানে নীলকর সাহেব উডের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। তিনি এতটাই প্রাঞ্জলভাবে উডের চরিত্রে অভিনয় করেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং তার পায়ের খড়ম ছুঁড়ে মেরেছিলেন অভিনীত সেই চরিত্রটি যিনি উডের ভূমিকায় অভিনয় করছিলেন, অর্থাৎ অর্ধেন্দু শেখর মুস্তাফির দিকে। তাহলে বোঝা যাচ্ছে যে নীলদর্পণ নাটকটি কিভাবে আমাদের তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল তার চিত্র বা দলিল হিসেবে আজও আমাদের সামনে পরিস্ফুট হয়ে রয়েছে। আমরা দেখতে পাই নীলদর্পণ নাটকটি সমকালীন
আর্থসামাজিক চিত্র এবং তার পাশাপাশি জাতীয়তাবোধের অঙ্কুরোদ্গম ঘটাচ্ছে। বাঙালির মধ্যে সঞ্জিত হচ্ছে জাতীয়তাবোধ, যা পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আলোচ্য পর্বটি এখানেই শেষ হচ্ছে। এবার আমরা দেখে নেব এই পর্বটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, খ. শিশির কুমার ঘোষ, গ. কৃষ্ণচন্দ্র মজুমদার, ঘ. দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয় প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের লেখা গ্রন্থটির নাম হল ক. নীলদর্পণ, খ. হুতুম প্যাঁচার নকশা, গ. কথামালা এবং ঘ. আনন্দমঠ। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন বলে অনুমান করা হয়? প্রশ্ন 2, গ্রামবার্তা প্রকাশিকা নামক সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? প্রশ্ন 3, বিদ্যোৎসাহিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন? বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কি রূপ সমাজচিত্র পাওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলার সমাজ জীবনে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ জীবনে গ্রামবার্তা প্রকাশিকা নামক সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। আশা করি প্রশ্নগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে। সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা ভালো করে পরীক্ষা দেবে, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং অবশ্যই পড়াশোনা করবে নিয়মিত। আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।